প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম, পিতা আশরাফ আলী, গ্রাম নিকলা নয়াপাড়া, থানা বোয়াপুর, জেলা টাঙ্গাইল। আজ থেকে 9 বছর পূর্বে বোয়াপুর পৌরসভার গাডান্দি এলাকার স্বপন কাজী মেয়ে মিম কাজীর সাথে পারিবারিকভাবে 4 লক্ষ টাকা কাবিন মূল্যে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সময় আমার শ্বশুর স্বপন কাজী তত্ত্ব গোপন করে তার পালিত মেয়েকে আমার সাথে বিবাহ দেয়। বিয়ের পরে থেকে সংসার জীবন খুব একটা ভালো না চললেও তবুও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি সংসার করে যাই। বিয়ের পরে থেকেই এর মধ্যে আমাদের ঘরে চলে আসে সাবিদার আহম 5 বছরের একটা ছেলে। ইতিমধ্যে আমার স্ত্রীর অনেক কুকর্ম আমার নজরে আসতে থাকে। বিষয়টি আমার স্ত্রীকে বারবার বললেও সে খুব একটা তোয়াক্কা না করে প্রতিবাদ করলে সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। বিয়ের পর থেকে আমার স্ত্রীকে আমাদের বাড়িতে বিভিন্নভাবে নিয়ে আসার জন্য চেষ্টা করি, কিন্তু সে সবসময় বাবার বাড়িতে থাকতে চায় এবং বাড়িতে এসে সে অশান্তি সৃষ্টি করে। বাসায় এসে সে কাপড়ে আগুন ধরিয়ে দেয়, ফ্যানের সাথে ফাঁসিয়ে দিতে যায় এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে থাকে। বাধ্য হয়ে ঈদের দিনগুলো আমার শ্বশুরবাড়ি কাটাতে হয়। এর মধ্যে আমার স্ত্রীর সাথে বেশ কয়েকজন এলাকার ছেলের সাথে যোগাযোগ রয়েছে, বিষয়টি আমি জানতে পারি। হাতে নাতে কয়েকবার ধরে ফেলি কথা বলার সময়, কিন্তু সবসময় সে অস্বীকার করে যায়। আমি একটি এনজিওতে গোপালগঞ্জ জেলায় কর্মরত থাকার সুবাদে সে এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় এবং তাদের বিভিন্ন এই বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালেও তারা সালিসের মাধ্যমে সমাধান করে দিলেও আমার স্ত্রীকে বারবার সতর্ক করলে সে আরও ভালো না হয়ে বরং আরও ক্ষিপ্ত হয়ে যায়। প্রিয় সাংবাদিক ভাইরা, এইভাবে যখন চলছিল আমার দাম্পত্য জীবন, এর মধ্যে আমাদের কোলে চলে আসে 3 বছরের একটা মেয়ে মুনতাহা। ভেবেছিলাম এখন বুঝি আমার স্ত্রী সংশোধন হয়ে আমার সাথে ভালোভাবে সংসার করবে, কিন্তু দেখলাম উল্টোটা। সে ভালো না হয়ে আগের চাইতে আরও বেশি ব্যাপারী হয়ে চলাফেরা করে। সম্প্রতি পবিত্র ঈদুল ফিতরের দিন আমি ঈদের নামাজ পড়ে বাসায় চলে এসে আমার স্ত্রীকে বলি যে চলো আমার বাবার বাড়িতে যাই, বেড়ায় আসি। সে প্রত্যুত্তরে বলে তুমি তোমার মা বাবা ভাই বোনকে নিয়ে থাকো, আমি ওখানে যাব না। এক পর্যায়ে আমাদের কথা কাটাকাটি শুরু হলে আমি বলি তুমি থাকো, আমি আমার কর্মস্থলে চলে যাই। সে বলে যে আমি যাব না, তুমি যাও। কিন্তু মাঝপথ থেকে আমি যখন আমার কর্মস্থলে চলে যাই, কর্মস্থল থেকে আবার মাঝপথে ফিরে আসি, তখন আমি একটু কৌশলে আমি আমার রুমে ঢুকে পড়ি এবং তখন দেখি আমার ওয়াইফ মিম বোয়াপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আলমগীরের সাথে ভিডিও কলে কথা বলতেছে। তখন আমি চুপ করে পিছন থেকে দাঁড়িয়ে থেকে ওদের কথা শুনি, ওরা কি বলে, কোথায় যাবে, কি করবে, তখন এইগুলো ওরা বলতেছে। পরে আমি ফোনটি আমার স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। একটি পর্যায়ে দস্তাদস্তি শুরু হয়। একটি সময় দেখলাম যে আমার স্ত্রী ও শাশুড়ি বাড়িতে থাকা কাস্তে নিয়ে আমার উপর ওরা ঝাঁপিয়ে পড়ে। তখন আমি প্রাণ বয়ে পাশের বাড়িতে দুলাল ড্রাইভার আঙ্কেলের বাড়িতে আশ্রয় নিই। তখন ওখানে নাসির তালুকদার, আয়নাল হক এবং দুলাল ড্রাইভারের কাছে আমি বিচারটা দিয়ে আসি। তখন ওনারা পরের দিন একটা সালিশি বৈঠকের আয়োজন করে, সেখানে 2 পক্ষের সবাই উপস্থিত ছিলেন। এই 2 পক্ষের কথাগুলো সালিশকারীরা শুনেন। তখন আবার স্ত্রী মিম আক্তার তিনি স্বীকার করেন যে আলমগীরের সাথে আমার ক্লাস 7 থেকে সম্পর্ক আছে এবং মোবাইলে কথাবার্তা হয়। আমার স্ত্রী আরও বলেন আলমগীর নাকি বাসার কাজের জন্য সিমেন্ট কিনে দিবে। এই ধরনের কথাবার্তা সবকিছু স্বীকার করেন। শ্বশুর বাড়ি আমার, আমি দেখাশোনা করব, সেখানে আলমগীর সিমেন্ট কিনে দেওয়া কে, আরও সহযোগিতা করবে, এসব কিসের ইঙ্গিত বহন করে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, এক পর্যায়ে আমার স্ত্রী বলে আমি তোমার সংসার করব না, আমি ডিভোর্স চাই। আমার শ্বশুরে বলে আমি আমার মেয়েকে কোনো কর্মে আর তোমার কাছে পাঠাবো না। এক সময় আমিও বলি এই স্ত্রীকে নিয়ে আমার সংসার করা সম্ভব না। পরে স্থানীয় সাবেক কাউন্সিলর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা 2 দিন ভাবার জন্য আমাদের সময় দেয়। এরই মধ্যে আলমগীর আর তার ভাই জাহিদ, তার সাঙ্গপাঙ্গরা মৌখিকভাবে আমাকে বাবুর বাস স্ট্যান্ডে আমাকে পথ অ্যাটাক করে এবং বিভিন্ন ধরনের মেরে ফেলার জন্য হুমকি ধামকি দেয় এবং আমি যে থানায় সাধারণ ডায়েরি করেছিলাম সেটাও তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দেয়। পরে আমি ওখান থেকে লোকজনের সহায়তায় ওখান থেকে কেটে পড়ি। আমি জীবনের নিরাপত্তা চেয়ে বাবুর থানায় একটি সাধারণ লিখিত অভিযোগ করেছিলাম। অফিসার ইনচার্জ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এরই ভিত্তিতে স্থানীয় একটি চ্যানেলে একটি অনলাইনে আমার সত্য ঘটনাটি তুলে ধরে একটি নিউজ প্রকাশিত হয়। সেই প্রকাশ হওয়ার পর জাতীয় 2টি
টিভি চ্যানেল, ডিবিসি চ্যানেল আর টিভি চ্যানেল আমার 10 মিনিটের একটা স্টেটমেন্ট নেয় থানার গেটের বাইরে। তারা 10 মিনিটের বিবরণটি কাটছাট করে 12 সেকেন্ডের একটা ভিডিও ওটা দিয়ে টিভির মাধ্যমে দেয়। এটা এই শর্টকাট খবরটি আমার জীবনকে আরও বিপন্ন করে তুলেছে। এই খবরটি প্রচারের পর এলাকাবাসী, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, তারপরে আমার ফ্রেন্ড সার্কেলে সবাই ফোন দিতে শুরু করে। মূল কথাগুলো বাদ দিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরে আমার সত্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার যত কৌশল আছে সেগুলো তারা করতে থাকে। আমি নিউজটি দেখে নিজে বিব্রত হয়ে পড়ছি। এতদিন ধরে এত কষ্ট সহ্য করে সংসার করে আসছি, অথচ আমার স্ত্রী আমার বিরুদ্ধে যে কথাগুলো সাংবাদিক ভাইয়ের কাছে বললো সেগুলো একটু যাচাই বাছাই না করে আমার সকল কষ্টের কথা বাদ দিয়ে একতরফাভাবে সংবাদ প্রচার করে আমার জীবন বিপন্ন করে তুলছে। তার কাছে বিচার চাবো, যেখানে বিচার চাইতে যাই সেখানে দেখি সত্য আড়াল করে মিথ্যাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি এটাও জানি এই সমাজে রাষ্ট্রে স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতনের শিকার হলে এই সংবাদ কেউ প্রচার করে না এবং এর কোনো প্রতিকার পাওয়া যায় না। অথচ একটি মেয়ে বানিয়ে বুনিয়ে একটি কথা বললেই দেখি সেটা নিয়ে হয়েছে পড়ে যায়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, আপনাদের কলমের শক্তি অনেক বেশি। সত্য লেখাই আপনাদের কাজ। আমার স্ত্রীকে নিয়ে আমি অনেক অশান্তিতে আছি, যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। তাই আমি আপনাদের কাছে শরণাপন্ন হয়েছি। আপনারা আমার কথাগুলো আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। এটা ঈদের পরের দিন, ঈদ উল ফিতরের পরের দিন। জি জি, ঈদ উল ফিতরের পরের দিন। পুলিশ পরের দিনে রাতেই তদন্তে গিয়েছিল, রাত্রে তদন্তে গিয়েছিল ওনারা। আমি ওসি সাহেবের কাছে শুনতে পেয়েছি যে ওনারা নাকি রাত্রি 3টার দিকে ওনাদের বাড়িতে গিয়েছিল, কিছু মিডিয়াও গিয়েছিল আর কি। জি জি জি, এখানে আছে তো দেখেন। আর ইভেন কি গত রাত্রেও আমার স্ত্রী এলাকার ছেলেদের নাম মেনশন করে গতকাল রাত্রে 11টার দিকে স্ট্যাটাস দিছে যে উনি সুইসাইড করবে আমাকে। তারপরে জি জি, আমি ওনাদের মৌখিকভাবে আমি ওইভাবে নাম জানি না, কিন্তু মৌখিকভাবে চেহারা দেখলে চিনতে পারবো আমি। উনি আলমগীরের ভাই, ছোট ভাই। হ্যাঁ জি, আলমগীরের ছোট ভাই। আমার বাড়ি হলো গ্রাম নিকলা নয়াপাড়া, আর আলমগীরের বাড়ি হলো 26 গ্রাম। ওনার পিতার নাম হলো মকবুল হোসেন। আর আমার ওয়াইফের বাড়ি হলো বহপুর থানা গাড়ান্দি পৌরসভার ভিতরে পড়েছে আর কি। আমার শ্বশুরের নাম হলো স্বপন কাজী। ও সালিশে বোর্ডে স্বীকার করেছে যে ক্লাস 7 থেকে এই পড়াশোনা অবস্থায় ওদের সাথে কথাবার্তা হয় এবং কি বিভিন্ন পর্যায়ে ওরা দেখা সাক্ষাৎ করে। তারপরে ও বলছে যে ওকে সিমেন্টের বস্তা কিনে দেবে। ইভেন কি ঈদের আগের দিন রাত্রেও আমার বাচ্চার দাঁতের ব্যথা হয়, তো উনি আমার কাছে বলে যায় যে আমি দাঁতের ব্যথার ওষুধ নিয়ে আসতেছি। উনি গণেশের মোড়ে, টাঙ্গাইলে ভবপুরে গণেশের মোড় নামে একটা এলাকা আছে, ওই মোড়ে ওনার ইয়ার সাথে আলমগীরের সাথে দেখা করে। কিছু এলাকাবাসী দেখে ফেলে এই বিষয়টা আমাকে অবহিত করে আর কি। পরে আমি বললে উনি অস্বীকার করে। তো আলমগীর নাকি ওনাকে মার্কেট করে কিছু কাপড় কিনে দিয়েছে আর ওনার সাথে দেখা করেছি আর কি, আমি জানতে পারি। সাক্ষাৎকারে আপনি বলছেন যে আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি ওইভাবে দেখি নাই কখনো, তো আমি হাতে নাতে ধরি নাই। তাহলে আপনি কিভাবে আপনি বলতে পারেন যে আলমগীরের সাথে আপনার? আমি ঈদের দিন বিকালে আনুমানিক রাত্রি 7:30টার দিকে ভিডিও কলে ফোনে কথা বলার সময় আমি হাতে নাতে ধরছি। এর চেয়ে আর আপনারা কি বড় প্রমাণ চান? পৃথিবীর কোন মহৎ স্বামী আছে যে তার স্বামীর চোখে দেখা সত্ত্বেও আপনারা বিশ্বাস করবেন না যে স্ত্রীকে নিয়ে আমি আবার ই করে খাবো আর কি? আমি হাতে নাতে ধরছি, এর চেয়ে আর কি বড় প্রমাণ চান আপনারা?
অভিযোগে আপনার ওয়াইফের স্বীকারোক্তি আছে জি যে আমার সাথে স্কুল পড়া অবস্থায় আমার সাথে ওনার সম্পর্ক। জি এই স্বীকারোক্তিতে আমরা কিন্তু তদন্ত করলে বা আমরা সেই সালিসি বৈঠকে স্পষ্টভাবে আপনি নাম উল্লেখ করেন যাতে জি ওখানে সালিশে গিয়ে ওখানে আয়নাল হক তালুকদার, তারপরে নাসির উদ্দিন, সাবেক কাউন্সিলর লাইলা খানম, বর্তমান রানিং কাউন্সিলর লাইলা খানম, এরা উপস্থিত ছিল। এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিল। তাদের সাথে গেলে আপনারা এলাকায় সরজমিনে গেলে এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করলে তথ্য পাবেন আর কি। আমি একটি প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে জাতীয় দুটি চ্যানেলে আমার 12 মিনিট 15 মিনিটের একটি সাক্ষাৎকার দিয়েছিল। এখানে সেই 10 মিনিট 12 মিনিটের সাক্ষাৎকার সেটা 12 সেকেন্ড করেছে। কেন এই 12 সেকেন্ডটা করলো? আর 10 মিনিটের সাক্ষাৎকার কেন প্রচার করলো না? এটা ওনারাই ভালো জানে, আমি এই বিষয়ে অবগত না। তার কারণ আমি মনে করি যে 10 মিনিটের ওই ভিডিওটা দিলে পাবলিক জানতে পারতো যে ঘটনাটি কেন ঘটেছে, তাহলে তারা বিস্তারিত জানতে পারতো, তাহলে আর আমার বিষয়ে তারা নেগেটিভ ধারণাটা আর কি নিত না। আমি আশা করবো যে তারা দায়িত্বশীল চ্যানেল পুরো বক্তব্যটা পাবলিকের সামনে এটা তুলে ধরবেন আর কি। আর আপনি বক্তব্যে দুটো টিভি চ্যানেলের নাম বলছেন, এই জায়গায় লিখিতভাবে বলেন। এটা ডিবিসি চ্যানেল আর RTV চ্যানেল। আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, সেটা হলো যে ফোনে একজন কথা বলতেই পারে, সেই ফোনের কথা সূত্র ধরে আপনি আপনার স্ত্রীর উপরে কি অপবাদ আনতে পারেন কিনা? আমি কেন আনতে পারবো না? আর আমি যখন হাতে নাতে ধরছি, আর এখন এটা তো কারো অজানা নয়। আপনি যদি আরো তথ্য প্রমাণ চান, এখন ICTর যুগ, আপনি বিগত 6 মাসের কল রেকর্ড যদি তথ্য প্রমাণ করতে এখানে তদন্ত করে করা যাবে আর কি, ওনার বিরোধী পদক্ষেপ নেওয়া যাবে। আপনি আপনার স্ত্রীর আরো অনেক হিস্ট্রির কথা এখানে বলে গেছেন। আপনি আর কি হিস্টরি, আপনি হিস্ট্রি তো বলছেন ভালো না ইত্যাদি ইত্যাদি, মানে স্পেসিফিক কোনো আরো কোনো হিস্টরি আছে কিনা আপনার স্ত্রীর? তাহলে কি প্রশ্ন করেন সেটাই স্পেসিফিক কোনো আরো হিস্টরি আছে কিনা আপনার স্ত্রীর? মানে কি বিষয় সেটাতে বলুন। আপনার স্ত্রী ভালো না খারাপ ইত্যাদি হ্যান ইত্যাদি, এটা আমরা কিভাবে বলতে পারি? স্পেসিফিক এরকম কোন আলমগীরের মতো এরকম আরো কোনো ঘটনা বিগত দিনে ঘটছে? বিয়ের আগে ধনবাড়ির রক্সি নামে একটা ছেলের সাথে ওনার একটা সম্পর্ক ছিল, ওটা পারিবারিক সালিশের মাধ্যমে ওনারা মিটিয়ে দিয়েছিল। তারপরে আমরা 3-4 বছর ভালোভাবে সংসার করছিলাম আর কি। কিন্তু এরপরে মাঝখানে আলমগীর এই ঘটনা ঘটার কারণে আমাদের জীবনটা বিপন্ন হয়ে গেছে আর কি। আমার 9 বছরের সংসার তছনছ হয়ে গেছে। আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, এখানে লিখে আপনার স্ত্রী আপনার শ্বশুর আপনাকে তথ্য গোপন করছে, মানে কি তথ্য গোপন করছে? কি তথ্য গোপন? আমি বিয়ের আগে জানতাম না যে ওনাদের ওটা পালক মেয়ে, তো উনি পালক মেয়ের সাথে আমাদের তথ্য হাইড করে বিয়ে দিছে আর কি, এইটুকুই তথ্য গোপন করছে আর কি। জি স্যার। আমরা সাংবাদিক যারা আছি, আমরা যে কারণে সংবাদ সম্মেলন করতেছেন আমরা অবগত হয়েছি। জি আমরা যার যার মিডিয়াতে সাংবাদিকতা নীতিমালা মেনে আমরা আপনি যে অভিযোগগুলো করেছেন সেটা যাচাই বাছাই করে আমরা মানে নিউজ করি, ঠিক আছে? জি আপনার কাজ হবে ভবিষ্যতে আমাদের সাংবাদিক ভাইরা যে সমস্ত প্রশ্ন করেছে কিছু ডকুমেন্টের বিষয়ে, যেমনি কল লিস্ট চেয়েছে, ভবিষ্যতে যদি এই ধরনের কল লিস্ট আরো কিছু তথ্য প্রমাণ আপনার কাছে থাকে সেগুলা আমাদের প্রেস ক্লাব এসে জমা দিয়ে যাবে। জি বুঝতে পারছেন কি? এখন ধন্যবাদ দিয়ে শেষ করে দেবেন। তোমার মা আসছে, যদি মা কাছ থেকে ওনার মার বক্তব্য শোনা হচ্ছে। একটা বিষয় হলো আপনার নাম হলো আলমগীর না? না, মোহাম্মদ শাহ আলম। আপনি আপনার বাবা এবং মাকে দেখতে সামাজিক বা গ্রামে কেন নেই? আমি তো স্যার দূরে একটা ছোট একটা এনজিওতে জব করি, কর্মক্ষেত্রে, এই ক্ষেত্রে সুবাদে গোপালগঞ্জ থাকি আর কি। আমি মাসে একবার বাড়িতে আসি অথবা 2 বার আসি।
না না বাড়িতে থাকি না। আপনি জি ওয়াইফে নিয়ে যান নাই গোপালগঞ্জ? আমি বাসা ভাড়া করে রাখার জন্য তাকে বারবার প্রস্তাব দিছি, ইভেন কি আমার টাঙ্গাইল মা বাবার সাথে রাখার জন্য তাকে প্রস্তাব দিছি। সে আমার শ্বশুরে যেহেতু ছেলে মেয়ে নাই, পালক মেয়ে, উনি বারবার বাসায় নিয়ে আসলে পরে দেখা যায় যে কাপড় চোপড়ে আগুন ধরা যায়, দুই একদিন ভালো মতো থাকে, তারপরে ফ্যানের সাথে ফাঁসি দিতে যায়, অশান্তি সৃষ্টি করে। এটা আপনার বারে বলেন তো একটু, কারণ এই বিষয়ে আপনি বলেন যে আপনার ছেলে বসে খুলে না বলা এই শুনেন না, যে আপনার ছেলে যে বলতো এর আগে ফাঁসি দিতে গেছে, কাপড় চোপড়ে আগুন ধরে চলে যায়, আপনার ছেলে এটা কি ঠিক বলছে? এটা ঠিকই বলছে বাবা। এরকম ঘটনা কি কতদিন আগে হয়েছে সর্বশেষ? খালি একটু বইলা শেষ করে দেন। এই ঘটনা 4 বছর ধরে। মনে করেন যে এই বউ যদি বাসায় নিয়ে আসে আমার ছেলে, আমারে তো সহ্য করতে পারে না, এই যে হেরেও সহ্য করতে পারে না। আঙ্গুরে সর্বশেষ কতদিন আগে, কয় মাস আগে এই ধরনের ঘটনা ঘটছে বা কয় বছর আগে? 3-4 বছর হইলো আর কি। কি হয়েছিল সেই দিন? কোনো কথাই না। আমি সকালে ওইটা পাক করছি, আমার 2টা ছেলের বউ, সকালে ওইটা আমি পাক করছি, পাক করে এই ছেলের পরে ডাকতেছে, মিম উঠো খাও, আমি সবাই এখন খামো, তুমি উঠো খাও। আমি দিনে খান গা, আমি যখন খাই আমি পাক করে খাবো। পরে আর কিছু কই নাই, সে উঠছে, ওইটা আধা কেজি দুধ দেয়, 1 কাপ চা বানিয়ে খাইলো, খাইতে দুধ খাই, দুধ শান্তি পাই, খাই এনে হেরে কই ভাত খাও মিম, হাসি ভাত খাইতেছে, তুমি ভাত খাও। আমি খাবো না, আমি পাক করে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি পাক করে খাও, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, যেটা তুমি পাক করে খাও। আমি কোনো কথা বলি নাই। এখন বিকালবেলা খাই কি, আমি বেনু খাবো। তো ঘরে ধান ভাঙে আনছি 10 মণ, আমি চালের বস্তা টাইনা পাই করে। হ্যাঁ এটা বলতেছি, চালের বস্তা বাই করে আমি চাল ঝাইরা বাক করে দিয়ে দিছি, যে যাচ্ছে যে বেনু খাই। বাড়ি বলে বাজার এলো, বাজারে যে মাছ নিয়ে এলো এত বড় একটা, হে মাছ অন্য বাড়াইটারে কাইটা দিবার কয়, হে বাড়াইটা আবার বলে যে তোমার শাশুড়িরে বলো। আমারে আমি কইতাছি যে কেন আমি কেটে দিব, তোমারে বলছি তুমি কেটে দাও, আমি কেটে দিতে পারবো না। তাহলে মাছ যেমন কাইটা কুইটা আনছে, আইন দাও, এরা খাইলো খাইয়া নেয়া। এখন বিকালে আমার ছেলের সাথে কোনো কথা হয়েছে না হয়েছে কম না, আমি শুয়ে রয়েছি, অড্ডফের কাপড় আলমারির কাপড় সব কাপড় বাই করে আগুন ধরে দিবার যায়। এখন আমি দৌড় বেড়ে গেছি, এখন নাতি কইতাছে আরেক পোলার ঘরে এতটুকু নামি, বউ ওটো বড় মা কাপড় আগুন ধরে দিতেছে। আমি নাপ ধরছি, ওইটা যাই দেখছি সত্যি মেজ গাউতে ধরে দিছে কাউন, আমি নিয়ে পানি ঢেলে দিছি। তারপরে মনে করেন যে আবার আমার ছোট পোলায় ছাড়াইছে চুরাইছে সব নিবাইছে, যে ফ্যানের গুন্ডানটা ফাঁসি ঝুলাইছে। সেই পোলাই আমারে নামাইলে সেই পোলার আমারে যাইতা ধরে খাটের নাকি শোয়াই, খাটের মধ্যে শোয়াই গেঞ্জি মেঞ্জি ছিঁড়ে ঘুষে মুছে ইন্দে বিধি খিচ্ছা করে ফেলাইছে। আর কোনো প্রশ্ন আছে আপনাদেরকে ভাই? তাহলে মানিক ভাই কথা বলে শেষ করে দেন। আপনি কি করছেন? সেই কথাটা বলতে চাচ্ছি, আপনি আমাদের বুঝাইতে চেষ্টা করলেন আপনার বুঝিতে চেয়েছেন আপনাদেরকে যে আপনি স্ত্রী দ্বারা নির্যাতিত হচ্ছে, জি। কিন্তু আপনার বক্তব্য আপনি বলে গেছেন, আপনার শ্বশুরও বলছে যে তোমার কাছে আমার মেয়ে দেবো না। তো আপনার স্ত্রী খারাপ, তখন তারা নিয়ে দিতেন, আপনি কেন সন্তান হচ্ছে একেবারে তাকে নিয়ে ঘর করতেছে, আবার তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতেছেন? না আমি যেহেতু এই ঘটনাটা স্যার জিজ্ঞেস করলেন, তো আমি শুরু থেকে যেহেতু এই ঘটনা, তো আমি একাধিকবার আমার চাচা শ্বশুর, উপজেলা চেয়ারম্যান হালিমুকিল আঙ্কেল, মরহুম হালিমুকিল আঙ্কেল, তারপরে এলাকার কমিশনার জাহিদ সাহেব, ওনারা একটা মীমাংসা করে আমার বাসায় দিয়ে গেছিল, যে বললো যে মানুষ তো খারাপ মেয়ে নিয়েও সংসার করে খায়, ওদেরকে একটাবার সংশোধন হওয়ার সুযোগ দাও। কিন্তু দেখা যায় যে উনি সংশোধন না হয়ে বারবার এই একই ঘটনা, একই পরিবর্তন নেই, একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এখন আমি তো সবসময় আমার বউকে পাহারা দিয়ে রাখতে পারবো না, আমি তো কর্মস্থলে আমাকে বাইরে থাকতেই হয়, সেই ক্ষেত্রে আমি কি করবো আর কি। তো এগুলা তো গোয়েন্দার মতো তার পিছনে তো থাকা সম্ভব না। আমি যখনই তার বিরুদ্ধে কোনো কথা বলবো, আমার শাশুড়ি অ্যাক্ট করে, শ্বশুর বলে যে এগুলো মিথ্যা, তুমি অযথা সন্দেহ করো। আর আমি যখন হাতে নাতে ধরছি এই বিষয়টা, তারাও তখন ই করতেছে যে না এটা ঠিক নেই, অমুক তমুক। এমনকি রেকর্ডিংও আছে, আমার শ্বশুর বলতেছে আজকের পরের থেকে আলমগীরের সাথে কথাও বলবো না, ফোনও দিব না। তারা কি এটা আগে করতে পারতো না? মেয়ের আমি বারবার বলছি যে গার্ডাইল ভর্তি করার দরকার নাই, শুধু ভর্তি হয়েছে ভালো কথা, শুধু পরীক্ষার সময় যা পরীক্ষা দিয়ে আসবে। ইব্রাহিমকে কলেজে ভর্তি হয়েছে ভালো কথা, একটা আমি টিচার আইকা দিবনি, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসবো। সে কলেজে যায়, তারপরে বিভিন্ন জায়গায় হয়েছে মোটর সাইকেলে ছেলেদের সাথে বিভিন্ন সাথে যোগাযোগ করছে, বিভিন্ন জায়গায় গেছে, একাধিকবার এলাকাবাসী বিভিন্ন লোকজন আমাকে বলছে। কিন্তু আমি তো হাতে নাতে না ধরে আমি কোনো স্টেপ নিতে পারি না। আমি যখন হাতে নাতে ধরছি, আমি 9 বছর কেন আসি না আপনাদের কাছে? এখন আমি হাতে নাতে ধরছি দেখেই তো আমি আসছি। এখন আমি জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ সংগঠন, সেখানে থেকে
রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় কিভাবে আলমগীরের মতো একটা কুলাঙ্গার ওই এই অপকর্ম চালিয়ে যায়, আমি এর একটা সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। তারপরে আমার স্ত্রী থাকবে না না থাকবে সেটা ওনারা ডিসিশন নিবে। তার আগে আমি আমার যার কারণে আমার সংসারটা হইলো, আমি তো এটার বিচার পাবো না এটা প্রশ্ন আপনাদের কাছে। শুনেন, আমরা আপনার বিচার করতে পারবো না, বিচার করবো আইন আদালত, বুঝছেন? আমরা আপনি যে সমস্ত কথাগুলো বললেন আমরা হয়তো সংবাদ পরিবেশন করে সব দেশের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। ধন্যবাদ দিয়ে শেষ করে দেওয়ার সময় আপনি যা বললেন আমরা শুনলাম, আমার একটা প্রশ্ন ছিল, আমরা আপনাদের জিজ্ঞেস করলাম। অনেক সময় প্রশ্নটা কঠিন হয়ে যায়, কিছু মনে করবেন না, কারণ সাংবাদিকরা আপনার ভিতরের কথা বাইর করতে চায়, এই জন্য এরকম প্রশ্ন করে। তার মানে এই নয় যে তারা আপনাকে পছন্দ করেন, তা না, ভিতরের কাহিনী থেকে বাইর করতে চায়, লিখতে হবে, সত্যটা লিখতে হবে। যা হোক, আমরা সবাই অনুধাবন করতে পারলাম এবং আমরা সবাই যার যার চ্যানেলে যার যার পত্রিকা আমরা দেখার চেষ্টা করব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো। এখন যদি আপনার কিছু বলার না থাকে, আপনি ধন্যবাদ দিয়ে শেষ করে দেন। আমি আশা করি যে আমি আপনাদের এই লেখনের মাধ্যমে একটা সুষ্ঠু পাবো আর কি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর ভবিষ্যতে কোনো